হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ সোমবার সকাল 10টা মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম, সেটা আপনারা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে সারাটা দিন আমরা ছাদেই কাটাবো। তো সে কারণে দেখুন সকালবেলাতে ঘরের যে টুকিটাকি কাজকর্ম থাকে ওগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আজ তো সোমবার, সে কারণে শিব ঠাকুরকে জলও দিতে হবে, তো মায়ের ওদিকে ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো মাই ধরে এনে দিল, আর আমি এদিকে আলু সেদ্ধটা শুধুমাত্র নিয়ে এলাম। আর এই যে ছাদে বসে বসেই আজকে সকালের খাবারটা খাবো। মা বলল আমি একটু পরে যাচ্ছি, তুই ওইদিকে খাবারটা খেতে শুরু কর। তো মায়ের থালাতে দেখুন মুড়িটা দিয়ে নিয়েছি, আলু সেদ্ধটা এখনও দিইনি, ওটা মা নিয়ে পরে খাবে। আর এই যে আমার থালাতে আলু সেদ্ধ, চানাচুর, একটা শসা, অল্প একটু পেঁয়াজ আর একটা গুড়ের মিষ্টি। অন্য মিষ্টির রসগুলো আমরা খেতে পছন্দ করি না, তবে গুড়ের মিষ্টির রসটাও ফেলা যায় না জানেন। শীতকালে এই নলেন গুড়ের মিষ্টির রসটা যেন অতি প্রিয় আমাদের সকলেরই। আর জানেন তো বন্ধুরা, এই মিষ্টি দিয়ে মুড়ি খেতে এতটাই সুন্দর লাগে কি বলবো আপনাদেরকে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন, আর যারা এখনো পর্যন্ত খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। তবে কি জানেন তো, এই মিষ্টিটা আবার সব দোকানে ভালো বানাতে পারে না। আমাদের বর্জরাতেই যেমন সমস্ত দোকানে একই রকম মিষ্টিটা খেতে লাগে না, একটা দোকানেই সব থেকে ভালো লাগে, ওটা হচ্ছে মা অন্নপূর্ণা ভাণ্ডারে। তো ওইখান থেকেই এই মিষ্টিটা নিয়ে আসা হয়, আর অসম্ভব সুন্দর লাগে এটা খেতে। দুদিন আগে এই মা বলছিল যে অনু একদিন না ছাদে ফিস্ট করব সকলে মিলে। ওই যে সকাল থেকে সমস্ত খাবার দাবার নিয়ে গিয়ে খাবো, আর একবেলা রান্নাটাও ওখানে বানিয়ে খাবো, খুব মজা হবে বল। তো আমি তো একবারেতেই রাজি, আর ভাইও রাজি। বাবা বলছে তোরা যা পারবি কর, আমাকে বলিস না। তো যাই হোক, আজকে সেই দিনটা, আজকে আমরা ছাদে সারাটা দিন থাকবো আর ফিস্ট করব এখানে। তো এই যে সকালের মুড়ি খাবার দাবার খেয়ে নিলাম, আর যেহেতু এখানে ট্যাঙ্কিতে জলও আছে, তো জলেরও কোনো সমস্যা নেই যে বারবার নিচেতে গিয়ে আনতে হবে। তো এই যে দেখুন একটা মগ রাখা আছে এখানে মগটাই করে এক মগ জল নিয়ে এখন হাতটা ধুয়ে নিচ্ছি। কয়েকটা দিন ধরেই মন খারাপের মাঝেই দিনগুলো কাটছিল, তবে আজকের দিনটা বেশ হাসি খুশিতেই কেটেছে। আর আজকের দিনের ভ্লগটিও আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। আপনারাও শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, বিকাল 4টে মতো বাজে এখন। দুপুরের খাবারটা আর ছাদে রান্নাবান্না করিনি, আর ছাদে খাইও নি। মা প্রথমে বলছিল ছাদের ওপরেই খাবো, তো মা ছাদের ওপরে এই যে বসেছিল, কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছিল। আমি ভাবলাম ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে নিই, তারপরে ছাদে গিয়ে বসবো। তো সে করতে মায়ের আবার রাগ হয়ে গেছিলো, বলছে তুই এলি না কেন। তো মা নিচেকে চলে গেছিলো, সে করে ছাদে আর দুপুরের খাবারটা খাওয়া হয়নি। বিকালবেলাতে এই যে আবার মায়ের রাগ ভাঙিয়ে নিয়ে এলাম ছাদকে। এখন ছাদে বসে বসেই বিকালের রান্নাটা হবে, মানে রাত্রের রান্নাটা হবে। বিকাল থেকে শুরু করলাম, তো এখন আবার খাটো দিনের বেলা, অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, সে কারণে বিকাল থেকে শুরু করলাম। প্রথমেই বলে দিই আজকে রাত্রের ফিস্টে কি রান্না হবে। তো আজকে রাত্রে রান্না হবে আলু, ফুলকপি আর পনির দিয়ে একটা রোস্ট টাইপের তরকারি, আর হবে আলুর পরোটা। তো এই যে আলুর পরোটা বানানোর জন্য এখানে আলুটাকে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিলাম, গ্যাসটাও ওপরে নিয়ে চলে এসেছি। এই যে জল টকবগিয়ে ফুটছে, এই সময় 4টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এতে করে না আলু সেদ্ধটা বেশ সুন্দর হয়। আর ছাদের ওপরে এভাবে ফিস্ট করতে আমার ভীষণ পরিমাণে আনন্দ লাগছে। এই যে বিকাল থেকে ছাদের উপরে চলে এসেছি, আর কিন্তু নিচেতে যাব না, একেবারে সন্ধ্যার চা খাবো, রাত্রে রান্না কমপ্লিট হবে, ওটা টেস্ট করব, তারপরে যাব। তো চা চিনির কৌটোগুলোকে সাইডে সাজিয়ে রেখে দিলাম, এরপর দেখি তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে চামচটা দেখছি ঢুকে যাচ্ছে খুব সুন্দরভাবে, তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। তো এই যে জলটা তো কমিয়ে গেছিলো, আমি ভাবলাম লাইটটা অন করে দিই আর ক্যামেরাটা ওইদিকে সেট করে আসি। ততক্ষণ কি ভাই বলছে দিদি আলুটা মনে হচ্ছে লেগে যাচ্ছে। তো আমি বলছি না এই মাত্র দেখলাম জল রয়েছে। খুবই অল্প পরিমাণে তো জল ছিল, আবার গ্যাসটাও অন করা ছিল, আর সত্যি সত্যি জানেন তো বাটিটাতে আলুগুলো লেগে যাচ্ছিল। তো আমি ওকে বলছি যে তুই যখন দেখছিস যে লেগে যাচ্ছে তখন একটু মতো জল দিয়ে দে। তো ও আমাকে তখন কি বলছে জানেন, বলছে আমি ভাবলাম তুই বকবি যদি জল দিয়ে দিই। তো কি বলবো, আর কিছু বলার নেই। ও বলছে আমি ভাবলাম তোর যদি ভিডিও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখুন খুব বেশি লাগেনি, এই মাত্র লাগতে আরম্ভ করেছিল, আর তখনই একটু মতো জল দিলাম, আর তারপরে আলুগুলো নিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি। এই সময় মা আবার নিচেতে গেছিল, এই যে আরও কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো নিয়ে এলো। এখন মা আটাটা চেলে নিচ্ছে, তো আটাটা মাখিয়ে নেবে, তারপরে বাকি প্রিপারেশন হবে। আর এই যে আমি এদিকে লঙ্কা আলু খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম।
চলুন এরপরে বাকি যে সবজিগুলো আছে ওগুলো কেটে নেব। আর মা এদিকে ততক্ষণকে পরোটার জন্য আটাটাও মাখিয়ে নেবে। তবে জানেন তো, এই ফুলকপিটা কাটছি আর তখনই দেখছি ফুলকপির ভেতরটা না একটু পোকা পোকা মতো হয়ে গেছে। ওই ওপর থেকে তো বোঝা যায় না এগুলো, তবে এটা ভেতরে একটু পোকা পোকা হয়েছিল। তো আমি বললাম, মা এটা তো দেওয়া যাবে না, কেমন দেখো পোকা পোকা লাগছে। তো মা বলছে থাক, এটা রেখে দে, কারণ বড় বড় পিস করে তো ফুলকপির রান্নাটা হবে। তো এটা ছোট ছোট পিস করে ভেজে আরে দিলে খুব বেশি পোকা থাকবে না তখন। তো সেই কারণে ভাইকে বললাম, তুই যা, আর একটা ফুলকপি আছে ওটা নিয়ে আয়। তো ওটা ভাই আনতে গেল, আর ততক্ষণকে দেখুন আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই যে ভাই ফুলকপি আর পনিরটাও আনা করালাম, ওটাও নিয়ে চলে এসেছে। একেবারে সমস্তটা রেডি করে নেব। আর সত্যি এই মুহূর্তটা দেখে আমার এত আনন্দ লাগছে না। যাই হোক, এদিকে দেখুন আলু ফুলকপি কেটে নিয়েছি আর সুন্দর করে লবণ জলে ধুয়েও নিয়েছি। তারপর একটা প্লাস্টিকের ঝুড়িতে ওই যে জল ছেঁকে পরে তুলে রেখেছি। আর এদিকে এখন পনিরটা কেটে নেব। তো এই যে দেখুন পনিরটা অল্প পরিমাণেই আছে, আমরা 4 জন মাত্র খাবো। আর এখন পনিরের যা দাম, সত্যি বলতে বেশি করে দিতেও গায়ে লাগে। তো ওই টেস্ট বাড়ানোর জন্য নিয়ে এলাম, আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল খাওয়ার, তো সে কারণে নিয়ে এলাম। তো এই যে দেখুন পনিরগুলো এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। মা বলছিল আরও ছোট ছোট কাটতে, আমি বললাম না না, এটাই সব থেকে ছোট সাইজ। তো এই যে কেটে রেখে দিলাম, আর এখন পেঁয়াজটাও একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে মা এই যে সমস্ত ফুলকপি আলু পেঁয়াজের খোসাগুলো এই যে কড়াইটার মধ্যে কুড়িয়ে দিল। মাও হাতটা ধুয়ে নিল আটাটা মাখানোর পর। এখন এগুলো সমস্তটা এই বাড়ির পাশেই ফেলে দেবো। ছাদে আছি তো, নিচেতে যাওয়ার কোনো দরকার নেই। আর বাড়ির ব্যাক সাইডে না বেশ কিছুটা জায়গায় একটু জঙ্গল টাইপের হয়ে পড়েই আছে, ওদিক দিয়েই ফেলে দিলাম। আর তারপর দেখুন মা কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়ে এলো। আর এখন অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, মানে অল্প অল্প করে দিলে অনেক তেল চলে যাবে, তার চেয়ে একবারে দিয়ে দিলে না এই তেলটার মধ্যে সমস্তটা হয়ে যাবে। তো দেখুন এটার মধ্যে সমস্ত জিনিসগুলো ভাজাও হয়ে যাবে আর তরকারিটাও হয়ে যাবে। প্রথমেই পনিরগুলো দিয়ে দেওয়া হলো। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়েছিল তখনই কিন্তু পনিরগুলো দিয়েছিল, নয়তো না এই সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ চলে আসে। তো এই যে দেখুন এটা এখন দু পিঠটাই ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে আবার ভীষণ পরিমাণে হার্ড হয়ে যাবে। তো এটা একটু নর্মালি ভেজে নিলাম, নয়তো আবার গলে যেতে পারে তরকারিতে। আর এখন এই যে ভেজে পরে তুলে রেখে দিলাম। এরপরে আলুগুলোও ডিপ ফ্রাই করে ভেজে নেব। এই আলুগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হয়েছিল, যাতে ভাজাতেই আর কি 80% সেদ্ধ হয়ে যায়, কারণ খুব বেশি জলে সেদ্ধ করবো না এগুলো। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন এগুলোও তুলে নেওয়া হলো। এরপরে ফুলকপিগুলোকে ভাজতে দিলাম। তো এই ফুলকপিগুলো না একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এই যে মায়েদিকে ঢাকাটাও দিয়ে দিল। আর তারপরে জানেন তো, এটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছিলো তখন অল্প পরিমাণে লবণও ছড়িয়ে দিতে হবে ওপর থেকে, তাহলে ভেতর পর্যন্ত এই যে ফুলকপিগুলো তো লবণ চলে যাবে। আর বন্ধুরা একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে কড়াইটা অনেকটা পরিমাণে ধরে গেছে। আসলে এটা না ইন্ডাকশনের কড়াই, তো এটা যদি আঁচের ওপরে চাপানো হয় কিংবা এই যে গ্যাসের ওপরে, তো হালকা আঁচেই না এটা কেমন একটু পোড়া পোড়া হয়ে যায়, সেই কারণেই এমনটা হয়েছে। তবে এটা খুব বেশি পুড়বে না, তার আগে তো তরকারি হয়ে যাবে। তো এই যে দেখুন ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো সমস্তটাই তুলে নেওয়া হলো। তো এই সমস্ত জিনিসগুলো ভেজে এই যে বাটিটার উপরে রাখা আছে, পনিরগুলো আলাদা করে রাখা আছে। আর এই যে তেলটা এদিকে গরম হয়ে যাচ্ছিলো বলে মা এই যে পেঁয়াজটাও দিয়ে দিল। পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিয়েছে যাতে গ্রেভিটা ভালো হয়। আর পেঁয়াজটা না একদম সুন্দর করে বেরেস্তার মতো ভাজতে হবে, এই যে এইভাবে। মা এই বেরেস্তার মতো ভেজে ভেজে রান্না করে বলে রান্নাটা ভীষণ সুন্দর পরিমাণে খেতে লাগে। তো এই যে দেখুন অল্প কটা মেথি পাতাও দিয়ে দিলাম এই সময়। আর তারপরে মেথি পাতাগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে মা দিয়ে দিল আদা রসুন জিরে বাটা। এগুলোকে এখন সুন্দর করে ভাজতে হবে। আর তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। তো এই যে এই সময় বাবাও চলে এসেছে ছাদে, তো বাবা এই সময় হলুদটা দিয়ে দিল। আর জানেন তো বন্ধুরা, সকলে মিলে কাজ করার আনন্দটাই আলাদা। তো এই যে হলুদটা দেওয়ার পরে কিছুটা পরিমাণে জলটাও দিয়ে দিল যাতে মশলাটা ধরে না যায়। আর যখন মশলাটার থেকে তেল ছেড়ে গেছিলো তখন ওই মশলাটা কিছুটা পরিমাণে তুলে রাখলো ওই আলুর উপরে। ওই যে আলুর পরোটা হবে ওটাতে কিছুটা মশলা মাখানো হবে। আলু সেদ্ধটা মাখানোর সময় তো লবণ দেওয়া হয়নি, আর ওই মশলাটাতেও বেশি পরিমাণে লবণ দেওয়া হয়নি, সে কারণে এই যে অল্প একটু লবণও দিয়ে দিল। এরপরে আলু সেদ্ধটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর আমি এদিকে চাটা বসিয়ে দিচ্ছি, আজকে ছাদের ওপরেই চা খাবো। জানেন তো বন্ধুরা, যখন থেকে কফিটা ভেজে তুলে রেখেছি এত সুন্দর গন্ধ বের হচ্ছে ওই কফিটার থেকে, কি বলবো আপনাদেরকে। মানে আমি তো টুপ টুপ করে একটা করে তুলে তুলে খেয়ে নিচ্ছি। ওই যে লবণ দেওয়া আছে তো সে কারণে খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। মা আমাকে বলছে যে এতক্ষণে তোর চালাকিটা ধরতে পারলাম, ওই জন্যই তো কফিগুলো ভাজার সময় লবণ দিতে বললি, যাতে তুই টুপ টুপ করে তুলে তুলে খেতে পারিস। তো যাই হোক, মাকে বললাম আর খাবো না। এদিকে দেখুন চাটাও তো হয়ে গেছে, তো সেই চাটাই এখন
এখন দিয়ে দিলাম সবাইকে। আর মা ওদিকে কিন্তু আলু সেদ্ধটাও মাখিয়ে রেখে দিয়েছে। মা বলছিল যে মশলাটা আমি করে নিচ্ছি, কিন্তু আমি বললাম না, আগে চাটা খেয়ে নাও, তারপরে না হয় বাকি মশলাটা করবে। তো এই যে দুটো দুটো করে সকলকে বিস্কুট দিয়ে দিলাম। আমিও আজকে দুটো বিস্কুটই নিয়েছি, কারণ একটু পরেই তো আবার পরোটাটা টেস্ট করতে হবে, নয়তো আবার খেতে পারবো না, সেই কারণে দুটো বিস্কুট নিয়েছি। যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ করে এই যে আবার রান্নায় ফিরে এলাম। মা কিন্তু রান্না বান্না করছে, আমি ওই যে ভিডিও শ্যুট করছি আর আপনাদেরকে জানাচ্ছি যে কখন কোনটা দিলাম না দিলাম। তো ওই যে মশলাটা ছিল, ওই মশলাটার মধ্যে এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এই যে অল্প একটু জল দিয়ে দিলাম, নয়তো লঙ্কার গুঁড়োটা আবার ধরে যেতে পারে। আর এরপরে তো আলুগুলো দেবো, সেজন্যই একটু পরিমাণে জল দেওয়া হয়েছে। প্রথমে না আলুগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো আলুগুলো, তারপরে কফি আর পনিরটা দেবো। তো এই যে আলুটা দিয়ে এখন মা একটু নাড়াচাড়া করে নিচ্ছে, এটা এখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছে। আর এই যে এই সময় দেখুন কি সুন্দর কালারটা এসেছে, আর একদম সমস্ত জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে গেছে। এই সময় আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো এখন এই যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস শেষ হয়ে গেছে জানেন, ওই প্যাকেটটা চিপে চিপে কিছুটা পরিমাণে বের করে দিলাম। আর অল্প কিছুটা চিনিও দিয়েছিলাম, কারণ চিনি না দিলে না খুব একটা ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে এই তরকারিটা বেশি ভালো লাগে খেতে। আর চিনিটা দেওয়ার পরে টমেটো সস চিনি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন এই যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জলটা দিলাম, তবে খুব বেশিও নয়। তো এখন এই যে ফুলকপি আর পনিরটা দিয়ে দেবো, আর কিন্তু একটুও জল অ্যাড করব না। এই পনিরটা আর ফুলকপিটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর হ্যাঁ, তরকারিটাতে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, ওদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন পরোটা করার পালা। তো এই যে পরোটার মধ্যে এখন লেচিগুলো করে নিচ্ছি, আর লেচিগুলোর মাঝে এখন পুরটাও ভরে নিচ্ছি। এই যে আলু মাখাটা রেডি করেছিল ওই পুরটাই ভরে নিচ্ছি। প্রথমে একটু বড় করে একটু খাল মতো করতে হবে, আর তারপরে এই যে পুরটা দেওয়ার পরে এখন চারিধারটা একটু বন্ধ করে দিতে হবে, আর গোল করে মুখটা বন্ধ করে দিতে হবে। তো এটা এখন হালকা হাতে একটু চিপে নেব, আর যখন বেলবো না তখন হালকা হাতেই বেলতে হবে, তাহলে খুব বেশি পুরটা বেরোবে না। তবে আজকে না বেশিরভাগ পরোটার পুরগুলো বেরিয়ে গেছিলো, কারণ একটু চাপ দিয়ে বেলে ফেলেছিলাম তাড়াতাড়ি করে। তো বেশ কিছুটা ভালোও হয়েছিল, আবার কিছুটা একটু পুরটা বেরিয়ে গেছিলো। তবে পুরটা যদি ভালো স্বাদের হয় তাহলে কিন্তু যেমনভাবেই পরোটাগুলো করা হোক না কেন, পরোটাগুলো অসম্ভব সুন্দর খেতে লাগে। তো এই যে দেখুন, মায়ের দিকে পরোটা একটা চাপিয়ে দিল, আপনাদেরকে দেখায় যে মা কিভাবে পরোটাগুলো সেঁকে নেয়। এই যে এক পিঠটা সেঁকে নিয়ে আরেক পিঠটা উল্টে নিল, এরপর হাতের সাহায্যে মায়ের যে আঙুলে করে চাপ দিয়ে ধারগুলো সেঁকে নিচ্ছে। এই ধারগুলো যখনই শাঁকা হয়ে যাবে তখনই কিন্তু রুটিটা ফুলবে, তার আগে কিন্তু ফুলবে না। আর এটা ফুলে যাওয়া মানেই রুটিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এটা আর একটুও কাঁচা নেই। আমার মা আঙুলে চাপ দিয়ে রুটিটা ফুলিয়ে নিয়েছে, তবে আপনারা কিন্তু একটা ডাস্টার কিংবা কাপড় ব্যবহার করে রুটিটা ফোলানোর চেষ্টা করবেন, না হয়তো হাতে গরম লেগে যাবে। তো এদিকে দেখুন, পরোটাটা সেঁকে নেওয়ার পরে হটপটের ভেতরে নামিয়ে দিয়েছে, আর এখন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা যদি তাওয়াতেই দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু পরোটাটা একটু শক্ত শক্ত হয়ে যেত, তবে এভাবে নামিয়ে ঘিটা দিলে না পরোটাটা প্রচণ্ড পরিমাণে সফট হয়। তো এই যে দেখুন দিয়ে দিলাম, আর এক পিঠটায় দিলাম বেশি করে, যাতে আরেকটা যখন দেবো তখন এক পিঠটা ওটাতেই লেগে হয়ে যায়, আর ওপরে এক পিঠ দেবো। তো যাই হোক, এদিকে দেখুন এই সময় পশনমা চলে এসেছে, আর পশনমা কিন্তু আজকে এনেছে একটা মোগলাই পরোটা। তো পশনমা আসলে জানতো না যে আজকে আমরা ছাদে ফিস্ট করছি, তো এসে পরে বলছে এটা বেকার আনা হয়ে গেল তাহলে। তো এই যে সবাই মিলে একটু একটু করে খাচ্ছি, আর পশনমাও খাচ্ছে, আমি কিন্তু এই যতটুকু হাতে নিয়েছি ওইটুকুই খেয়েছিলাম। কখন বিকেল 4টের সময় এসেছিলাম, তখন কিন্তু বেশ বেলা ছিল, আর এখন দেখুন কেমন সন্ধ্যা হয়ে গেছে, আর ছাদের লাইটটা দেওয়া আছে, তো সে কারণে খুব বেশি প্রবলেম হচ্ছে না, তবে বেশ মজা লাগছে জানেন তো। এই আলুর পরোটাটা খেতে তো বেশ ভালো লাগে, তবে এটা বানানো না খুবই কুটকাম, মানে ওই যে একটা একটা করে বানাতে হয়, এতে করে না প্রচণ্ড পরিমাণে সময়টা লেগে যায়। তো এই যে দেখুন একটা একটা করে হচ্ছে, আর কিছুটা আছে, মানে কয়েকটা আছে, তো ওগুলো করে নিই, তারপরে শান্তি হবে। ব্যাস, আমার বেলার কাজটা মিটলো, আর একটি মতো আছে যেটা মা সেঁকে নিচ্ছে। এই যে তল দিক থেকে একটা পরোটা নিয়ে নিলাম, আর পরোটাগুলো প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই আলুর পরোটার সাথে এই ফুলকপির রোস্ট তরকারিটার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর ছিল। সত্যি বলতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আপনারা এইভাবে রেসিপিটা দেখে ফলো করতে পারেন, আমার মা কিন্তু ভীষণ পরিমাণে রান্না ভালো করতে পারে, তো অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। আমি তো একদম এই তরকারিটার প্রেমে পড়ে গেছি বলতে পারেন। ফুলকপি আমার বরাবরই ভীষণ পরিমাণে প্রিয়, তবে আজকের তরকারিটা ভীষণ 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 পরিমাণে ভালো হয়েছিল। যাই হোক, এদিকে দেখুন এক টুকরো রুটি নিয়ে নিয়েছি, মানে পরোটা। এখন ওই আলুটার সাথে খেয়ে দেখি তো কেমন লাগছে। সত্যি বলতে
এমনি সমস্ত জিনিসটাই ভালো হয়েছিল, তবে আলুটাও যেন ভীষণ পরিমাণে ভালো হয়েছে। এত সুন্দর টেস্ট লাগছিল সমস্ত জিনিসগুলোর, যেটা মানে যতবার বলবো ততবার কম হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি আপনারা আমাদের মতো ছাদের উপরে বসে এই রেসিপিটা ট্রাই করেন, সেটার জন্য আরোই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সত্যি বলতে আমি খাচ্ছি আর মাকে শুধু বলছি, মা দারুণ সুন্দর হয়েছে, তোমার হাতটা দাও একবার চুমু খাই, দারুণ সুন্দর হয়েছে। তো পছন্দ আমাকে বলছি, মামা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো মামাও বলছে ভীষণ পরিমাণে ভালো হয়েছে। তো এই যে আমি আর ভাই একদম আঙুল চেটে সমস্তটা খেয়ে নিলাম। আজকে সারাটা দিন এভাবেই পেরিয়ে গেল, আর ভিডিওটাও তো একদম শেষের দিকে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। টাটা।